আসসালামু আলাইকুম। জাস্টিস ফর ভিকটিমস আয়োজিত আজকের এই সেমিনারে আপনাদের উপস্থিতি আসলে প্রমাণ করে যে 5ই আগস্টের এই রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে আমরা যেই স্বাধীনতাটা পেয়েছি, আমাদের দায়িত্ব এখনো শেষ হয়ে যায়নি। আমরা দেশের প্রতি এখনো দায়বদ্ধ। সেই জায়গা থেকে আমরা এখনো সমবেত হচ্ছি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াসে। আমাদের আজকের এই সেমিনারের যেই আলোচ্য বিষয়, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তন এবং ভারতের আধিপত্যবাদ। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে আমরা আসলে যে জিনিসটা আমাদের সামনে এখন দৃশ্যমান, যে এই রাজনৈতিক অপশক্তি, যেই পরাজিত শক্তি, তারা এখন আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, তারা আসলে হারিয়ে যায়নি। তাদের যেই পাতি নেতা যারা, তাদের যেই গুরুজন, তারা বড় একটা অংশ দেশ ছেড়ে পালিয়েছেন ঠিকই, কিন্তু তাদের যেই অনুচরবৃন্দ, তারা এখনো এই দেশে, এখনো তারা অপশক্তি হিসেবে তাদের সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একের পর এক নানা ধরনের অপকর্ম তারা চালিয়ে যাচ্ছে। আমাদের এই পরাজিত শক্তির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে এবং এদেরকে নির্মূল করতে হবে। প্রত্যেকটা সেক্টরে আমরা দেখি যে এই পরাজিত শক্তির আচর এখনো আছে। তারা একের পর এক বিভিন্ন ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করছে, বিভিন্নভাবে তারা মাথাচাড়া দিচ্ছে। সেটা আনসার বাহিনীর মাধ্যমে হোক, সেটা এই সামগ্রিকভাবে ঘটে যাওয়া ডাক্তারদের এই আন্দোলন হোক, কিংবা ডাকাত, যত ধরনের আমরা এই নৈরাজ্য দেখেছি 5 তারিখের পর থেকে এ পর্যন্ত। সুতরাং আমাদের এই একাগ্রতা আমাদেরকে চালিয়ে যেতে হবে নতুন দেশ গঠনে। আর ভারতের আধিপত্যবাদ, এটা নতুন করে কিছু বলার নেই। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, এই পরাজিত সরকার, আর ভারত, এই দুইটা টার্ম আসলে একটার আরেকটার পরিপূরক। এই দুটার মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ আওয়ামী লীগ সরকার কাইন্ড অফ, এটা ছিল ভারত, তাদের পরিচালিত একটা শক্তি, একটা সরকার বাহিনী, যারা বাংলাদেশকে মোটামুটি ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে তারা প্রতিষ্ঠা করে ফেলেছিল। সেটা আনুষ্ঠানিকভাবে না হলেও অনানুষ্ঠানিকভাবে এটাই আমাদের কাছে দৃশ্যমান ছিল। আর আমাদের এই ভারতের আগ্রাসন বাংলাদেশে, এটা কিন্তু শুধুমাত্র যে একটা রাজনৈতিক পটভূমির জায়গা থেকেই ভারতীয় আগ্রাসন আমরা বাংলাদেশে দৃশ্যমান দেখেছি, সেরকম না। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা সেক্টরে তাদের আধিপত্যবাদ বিরাজমান ছিল। সেটা সাংস্কৃতিক অঙ্গন হোক, সেটা আমাদের বাণিজ্যিক অঙ্গন হোক, রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয় তো আলাদা করে বলার কিছুই নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় আমরা দেখেছি, যেখানে আমরা একটা মুসলিম জনসংখ্যা অধিষ্ঠিত দেশে যে রোজার মাসে কুরআনের আলোচনা, কুরআন শীর্ষক আলোচনা, সেটা সংগঠিত হতে দেয়া যায়। এবং যিনি এখানে সরাসরি বাধা দিয়েছেন, তিনি কিন্তু একজন নন মুসলিম নন, তিনিও একজন মুসলিম। কিন্তু তিনি কেন করতে পারেননি, বা তিনি কেনই বাধা দিয়েছেন? শুধুমাত্র তার রাজনৈতিক মতাদর্শের কারণে, এবং এই যে এই ভারতীয় আধিপত্যবাদ, ওই সেন্টিমেন্ট সে ধারণ করেন সেই জায়গা থেকে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক কোনো অনুষ্ঠান হতে দেয়া যায়নি। ইভেন সেটা যদি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট কিংবা অ্যারাবিক ডিপার্টমেন্টের মতো কোনো ডিপার্টমেন্টে আয়োজন করে, সেটা হয়নি। কিন্তু একই সাথে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের মতো একটা জায়গায় পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রচেষ্টায় এখানে পূজা হতো, সরস্বতী পূজা, এবং এটা বেশ জমজমাট ভাবে পালিত হয়েছে। কিন্তু একটা মুসলিম দেশে আমরা এখানে কোনো ইসলামিক কোনো কার্যক্রম পরিচালনা করা যায় না। সেই জায়গা থেকে আমরা অবশ্যই চাইব বাংলাদেশ থেকে প্রত্যেকটা সেক্টরে ভারতীয় এই আগ্রাসন বিনাশ হোক, এবং এই রাজনৈতিক অপশক্তি যারা এতদিন ছিল, সেটা এখনো বিভিন্ন বাহিনীর মধ্যে বিরাজমান আছে। বাংলাদেশ পুলিশ নিয়ে আর নতুন করে কি বলার আছে? কারণ এই যে হত্যাযজ্ঞ, নারকীয় তাদের এই তাণ্ডব, তারা যা চালিয়েছে সাধারণ শিক্ষার্থী এবং এই মানুষের উপরে, এগুলোর বিচার কার্যের আওতায় আনতে হবে তাদেরকে একে একে ধরে। এমনকি এই পরাজিত শক্তি বিলীন হওয়ার পরেও যারা এই 24-এর মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তাদেরকে গিয়ে গিয়ে এখনো হয়রানি করা হচ্ছে এই পুলিশ প্রশাসন থেকে, যে তাদের মামলায় যাতে পুলিশের নাম নেওয়া না হয়, তাদেরকে যাতে এটা মেনশন করা হয় মামলাতে যে ছাত্রলীগের গুলিতে তারা নিহত হয়েছেন। সুতরাং তাদের এই অপশক্তি রুখে দিতে হবে। বাংলাদেশ পুলিশ, অন্যান্য ডিফেন্স বাহিনী, প্রত্যেকটা বাহিনীকে নতুন করে সাজাতে হবে, এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা যে স্বপ্ন দেখি, আমাদেরকে সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এক হয়ে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাইকে।